সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলকে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন। গাজা সীমান্তে মিশরের সামরিক বহর মোতায়েন, উত্তেজনা তুঙ্গে। গণহত্যার অভিযোগকে জঘন্য বলল ইসরায়েল। ইসরায়েলে 4 বসতি স্থাপনকারীর উপর কানাডার নিষেধাজ্ঞা। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য FBI-এর হাতে ইসরায়েলি ইতিহাসবিদ আটক। অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা, যুদ্ধবিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস। খার্কিভে কঠিন লড়াই চলছে, বললেন জেলনেস্কি। এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে জার্মানি ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন। অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন। মারিয়ান ডেনিকা নামের একটি জাহাজ 21শে মে দেশটির দক্ষিণ পূর্ব কার্জেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল। বৃহস্পতিবার 16ই মে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী কোনো অস্ত্রের জাহাজে নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি। ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলছিলেন, আমরা জাহাজটি শনাক্ত করেছি, এটিকে নোঙর ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি আপনাদের বলতে পারি, স্প্যানিশ বন্দরে নোঙর ফেলতে চাই এমন ইসরায়েলি অস্ত্র ও অস্ত্রের কার্গো বহনকারী যে কোনো জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করব, এল পাইসে জানিয়েছে। জাহাজটি ভারতের মাদ্রাজ থেকে প্রায় 27 টন বিস্ফোরক পদার্থ বহন করছিল, রয়টার্স জানিয়েছে। এ বিষয়ে মারিয়ান ডেনিকার পরিচালনাকারী সংস্থা ফোমার অ্যান্ড কংকে মন্তব্যের জন্য অনুরোধ করে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। গাজা সীমান্তে মিশরের সামরিক বহর মোতায়েন, উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের সাথে মিশরের উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে উত্তর পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে সামরিক বহর মোতায়েন করেছে মিশর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, উত্তর পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে অতিরিক্ত সাঁজোয়া কর্মী বাহক এবং সৈন্য মোতায়েন করেছে মিশর। তারা মনে করছে পার্শ্ববর্তী রাফায় ইসরায়েলি অভিযান অত্যাসন্ন। সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধের সাজে সজ্জিত 15টি সাঁজোয়া কর্মী বাহককে শেখ জুয়েদের সিনিয়া বাসিন্দারা গাজা সংলগ্ন মিশরের সীমান্তের দিকে যেতে দেখছিল। এছাড়া পৃথকভাবে সাঁজোয়া যানের আরেকটি কনভয় শেখ জুয়েদের দক্ষিণে আল জৌরা গ্রামে পৌঁছেছে। দক্ষিণ গাজা সীমান্ত শহর রাফায় পরবর্তী আক্রমণকে কেন্দ্র করে মিশর ইসরায়েলের মাঝে গভীর বিবাদের মধ্যে এই সামরিক বহর মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল মিশরের পার্শ্ববর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে। পরে তারা সেখানে সামরিক অভিযান শুরু করে। এই সময় সেখানে প্রায় 1.5 মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠাঁই নিয়েছে। রাফায় অভিযান হামলাটি মিশরকে বিক্ষুব্ধ করে। ইসরায়েলের সাথে তাদের 45 বছরের শান্তি চুক্তি রয়েছে। এছাড়া নিরাপত্তার বিষয়ে তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। একটি মিশরীয় সামরিক সূত্র গত সপ্তাহে মিডল ইস্ট আইকে বলেছিলেন, ক্রসিং আক্রমণের আগে মিশর ও ইসরায়েলের মধ্যে কোনো অপারেশন সমন্বয় ছিল না। গণহত্যার অভিযোগকে জঘন্য বলল ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগকে জঘন্য বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। একই সাথে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটি খারিজ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের আইনজীবীরা। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে মামলা শুনানিতে এ অনুরোধ জানিয়েছে তারা। ইসরায়েলের বিচার বিভাগের মন্ত্রণালয়ের কর্মকর্তা গিলাতা নোয়াম দক্ষিণ আফ্রিকার মামলাকে তথ্য পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন। নোয়াম বলেন, গণহত্যার মামলা জঘন্য অভিযোগকে উপহাস করে। গণহত্যা নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তির উল্লেখ করে এই মামলাকে সবচেয়ে পবিত্র কনভেনশনের একটি অশ্লীল শোষণ বলে অভিহিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় ইহুদিদের হলোকস্টের পরে স্বাক্ষরিত কনভেনশনে গণহত্যা প্রতিরোধ করার জন্য সব দেশকে কাজ করার কথা বলা হয়েছিল। গত বছরের 7ই অক্টোবর গাজায় ইসরায়েলে হামলার পর 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।
আদালতে নোয়াম বলেন, একটি মর্মান্তিক যুদ্ধ চলছে, কিন্তু গাজায় কোনো গণহত্যা চলছে না। ইসরায়েলের আইনজীবী প্যানেলের বক্তব্য উপস্থাপনকালে আদালতে উপস্থিত একজন নারী চিৎকার দিয়ে বলেন, মিথ্যাবাদী। এই সময় নিরাপত্তারক্ষীর ওই নারীকে আদালত থেকে বের করে দেয়। হেগে গ্রেট অল অফ জাস্টিস কক্ষে একটি বিরল প্রতিবাদ বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলে 4 বসতি স্থাপনকারীর উপর কানাডার নিষেধাজ্ঞা। প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে 4 ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানা জোলি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে চরমপন্থী বসতি স্থাপনকারী সহনশীল কাজগুলো অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে। নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। বসতি স্থাপনকারীরা হলেন ডেভিড চাজদাই, ইয়নন লেভি, জাবিবার ইয়োসেফ এবং মোশে শারবিত। কানাডা সরকার বলছে, 4 জনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও সম্পত্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য এফবিআইয়ের হাতে ইসরায়েলি ইতিহাসবিদ আটক। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য ইসরায়েলি ইহুদি ইতিহাসবিদ ইলান পাপ্পেকে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত ডেট্রয়েট বিমানবন্দরে পৌঁছানোর পর ইলান পাপ্পেকে 2 ঘন্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় তার ব্যবহৃত ফোনটি জব্দ করা হয়। তার ফেসবুকে এক বিবৃতির বরাতে খবর ডেইলি সাবার। এফবিআই সদস্যরা ইলান পাপ্পেকে জিজ্ঞাসা করেছিল যে তিনি হামাসের সমর্থক কিনা। তিনি যদি গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করেন, তাহলে এই সংঘাতের সমাধান কি। তারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার আরব এবং মুসলিম বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ইলান পাপ্পে বলেন, জিজ্ঞাসাবাদের সময় তারা ইসরায়েলি কারোর সঙ্গে দীর্ঘ ফোনালাপ করে এবং তার ফোনের সব তথ্য তারা কপি করে নিয়ে তাকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেয়। ইলান পাপ্পে একজন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক রাজনীতিবিদ। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি নষ্টের জন্য ইসরায়েলের অস্তিত্বকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদ ইসলামিক জঙ্গিবাদের চেয়ে বেশি বিপজ্জনক। অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া কমপক্ষে একটি অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি রাশিয়া অস্ত্র রপ্তানি করছে এমন জোরালো অভিযোগ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন অস্বীকার করার কয়েক ঘন্টা পর তারা একথা জানিয়েছে। শুক্রবার তারা এই কথা জানায়। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি জাপান সাগর নামেও পরিচিত। সরকারি সূত্রে বরাত দিয়ে জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার বলে ধারণা করা হচ্ছে এবং এটি ইতোমধ্যে সাগরে আঘাত এনেছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বারবার এমন অভিযোগ তুলে জনমতকে বিভ্রান্ত করায় কিম ইয়জং সিওলও ওয়াশিংটনকে অভিযুক্ত করার কয়েক ঘন্টা পর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। 2022 সালে এপ্রিলে উত্তর কোরিয়া স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ং এর এটি হচ্ছে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। তখন পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে আঘাত এনেছিল। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল মস্কোতে উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানির অভিযোগ তদন্ত করেছে। গত মার্চে সিউল দাবি করেছে, 2023 সালের জুলাই থেকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রায় 7,000 কন্টেইনার অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা, যুদ্ধ বিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস। মস্কো অধিকৃত ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ইউক্রেনের 3টি যুদ্ধ বিমান ও একটি জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে। চলতি সপ্তাহে হামলা হয়েছে বলে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি তোলা হয়। ছবিতে দেখা যায় 2টি MiG-31 যুদ্ধ বিমান এবং Su-27 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এছাড়া MiG-29 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ইউক্রেন রাতভর ক্রিমিয়া হামলা চালিয়েছে। তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 5টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে গত বুধবার রাশিয়া জানায় তারা ক্রিমিয়ায় 10টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 813 দিনের মতো চলছে দেশ দুইটি সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
খার্কিভে কঠিন লড়াই চলছে, বললেন জেলনেস্কি। ইউক্রেনে খার্কিভ শহর ঘিরে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার খার্কিভের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর জেলনেস্কি এসব কথা বলেন। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ সীমান্তে আকস্মিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ইতোমধ্যে তারা বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে, যা গত 18 মাসের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা আদান প্রদানে অ্যাপ টেলিগ্রামে জেলনেস্কি লিখেছেন, ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করার চেষ্টা করছে। এলাকাটির বর্তমান পরিস্থিতি ভয়াবহ, সেখানে আমাদের আরো সেনা মোতায়েন করা হচ্ছে। মূলত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরুতেই খার্কিভ শহরের উপকণ্ঠে পৌঁছে যায় রুশ বাহিনী। তবে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা আবারও সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে খার্কিভ সীমান্তে রাশিয়ার আকস্মিক হামলায় কিছুটা হকচকিত হয়ে পড়ে সেনা ও অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেনীয় বাহিনী। পুলিশের নির্যাতনের বিরুদ্ধে জার্মানি ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। ফিলিস্তিন সমর্থকদের উপর দমনপীড়ন, পুলিশের সহিংসতা এবং স্থানীয় মিডিয়ার প্রতিক্রিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার জার্মানির রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। প্রায় 300 জন বিক্ষোভকারী বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির সিলবারলাউ ভবনের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিন সমর্থকদের বিক্ষোভের উপর পুলিশের নির্যাতন নিয়ে প্রতিক্রিয়া জানায়। এই সময় কয়েকজন শিক্ষকও বিক্ষোভে যোগ দেন। সুইজারল্যান্ডের লাউসেনে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজিতে আবারও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, 7 মে প্রায় 150 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপনা করে ফিলিস্তিনিদের সমর্থনে ফ্রি ইউনিভার্সিটিতে বিক্ষোভ আয়োজন করে। তাতে পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভের অনুমতি দেওয়ার দাবি জানান। পক্ষান্তরে নিউজ ইউরোপ জানিয়েছে, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ক্যাম্পাসের ভিতরে একটি ভবন দখল করে অবস্থান নিয়েছে। ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাত্মতার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী মার্শাল ভবন দখল করেছে এবং যুক্তরাষ্ট্র ইউরোপের কিছু অংশের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও অনুরূপ ভবন দখলের চিত্র দেখা যায়। যুক্তরাজ্যের শিক্ষার্থীরা যেভাবে বিক্ষোভ করছে তার চাইতে লন্ডন স্কুল অব ইকোনমিক্স এগিয়ে আছে বলে নিউজ ইউরোপে বলা হয়েছে। বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনকে 21 শতকের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন বলে উল্লেখ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদুলু। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।